আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে 21শে নভেম্বর সকাল 11টা 50 মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা গতকাল ইন্ডেক্সের একটা কিন্তু ভালো পতন দেখেছি, 32 পয়েন্টেরও বেশি। আমি বারবার বলেছি যদি এটা কারেকশন হতো এত পয়েন্ট মাইনাস হওয়ার পসিবিলিটি ছিল না, যেখানে ইন্ডেক্স একটা লম্বা কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে গিয়েছে। অল্প কিছু কারেকশন হতো, কিন্তু মার্জিন নীতিমালার যে আতঙ্ক সেটা কিন্তু এখনো বিরাজ করছে বিনিয়োগকারীদের ভিতরে, এবং তার কারণে কিন্তু আমরা একটা বড় ধরনের ফল দেখেছি বৃহস্পতিবার। এখন নতুন সপ্তাহে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কি হতে যাচ্ছে তা এইটা বলার আগে আমরা যে কথাটা বলতে চাই, পুঁজিবাজারে মার্জিন ঋণ যে গলার কাটা, সেই ঋণটার পরিমাণ কত? সেই ঋণটার পরিমাণ কিন্তু 2024 সাল পর্যন্ত 18,000 কোটি টাকা ছিল। এবং আপনাদের যে জরিপ যদি দেই, বিএসসিসি সূত্রে জানা গিয়েছে, এটা ফেসবুক থেকে পাওয়া, 2024 সালের 31শে অক্টোবর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এবং মার্চেন্ট ব্যাংকে মোট মার্জিন ঋণ প্রায় 18,000 কোটি টাকা। এর ভিতর ডিএসসি ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণ দিয়েছে, ডিএসসি ব্রোকারেজ হাউসগুলো মার্জিন ঋণ দিয়েছে 11,545 কোটি টাকা। এর মধ্যে নেগেটিভ ইকুইটির প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঋণাত্মক ইকুইটির মূলধন 5,144 কোটি টাকা এবং ইন্টারেস্ট 1,191 কোটি টাকা। অন্যদিকে মার্চেন্ট ব্যাংকের সর্বমোট মার্জিন ঋণ 6,547 কোটি টাকা। এদের মূল বিনিয়োগ সহ সর্বমোট ঋণাত্মক ইকুইটি 4,159 কোটি টাকা। এই টাকার মধ্যে মূল বিনিয়োগ 2,708 কোটি টাকা, ইন্টারেস্ট 1,450 কোটি টাকা। একই সঙ্গে এদের প্রভিশন করা আছে 1,239 কোটি টাকা। সেই হিসাবে পুঁজিবাজারে সবগুলো ঋণাত্মক ইকুইটি 10,500 কোটি টাকা ছাড়িয়েছে। তার মানে মার্জিন ঋণ এটা কি ভয়ঙ্কর আকার রয়েছে পুঁজিবাজারে। এখনো অ্যাডজাস্টেবল মার্জিন ঋণ কিন্তু 18 থেকে 20,000 কোটি টাকা এবং 15 বছর ধরে ঢুকছে পুঁজিবাজার। এবং মার্জিন ঋণে বাজারে কিন্তু ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট পড়ে, অন্য কোনো কারণে এতটা ইম্প্যাক্ট কিন্তু আমরা পড়ে না। এবং প্রচুর বিনিয়োগকারী কিন্তু মার্জিন ঋণ রয়েছে এবং তারা কিন্তু এই যে বলাই রয়েছে নতুন নীতিমালায় যে যে করেই হোক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং হাউসগুলো কোনো ধরনের কোনো বিধান না মেনে ফোর্সেল শুরু করে, আপনারা জানেন। এই জন্য এই যে মার্জিন নতুন যে নীতিমালা, এই নতুন নীতিমালা অবশ্যই রাশেদ মাকসুদকে স্থগিত করতে হবে। এবং রাশেদ মাকসুদ কিন্তু দায়িত্ব নেওয়ার পরে তার কাণ্ডজ্ঞানীর অ্যাক্টিভিটিসের কারণে পুঁজিবাজার কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এইটা রাশেদ মাকসুদ যতক্ষণ পদত্যাগ না করবে এবং নতুন এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই পদে নতুন কেউ যতক্ষণ ভালো একজন যোগদান না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুঁজিবাজার ভালো হবে না। রাশেদ মাকসুদ তার এই অবহেলার কারণে, সে কি কারণে নতুন নীতিমালা অ্যাপ্লাই করতে গেল মার্জিন লোনের, সে আর 2 থেকে 3 মাস আছে, নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপরে এই উপদেষ্টা অর্থ উপদেষ্টা সহ টোটাল কিন্তু সকল পজিশন কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কিভাবে, যেহেতু 2 থেকে 3 মাস আছে, এই সময়টায় মানে ইমপ্লিমেন্টেশন করে নতুন নীতিমালা, এটা আমার বোধগম্য হয় না। এই পুঁজিবাজারকে ধ্বংস করার একটা কিন্তু পায়তারা। এবং এই যে মার্জিন ঋণ, এতে কিন্তু বিনিয়োগকারীদের এখন থেকেই আন্দোলনে নামতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ এই মার্জিন ঋণটার নতুন নীতিমালা কিন্তু যেটা রয়েছে আপনারা জানেন, একটি 2টা রিট এর একটি খারিজ হয়েছে, আরেকটি অবস্থা আছে, এবং সেটা হচ্ছে কবে রায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখন এই মুহূর্তে রাশেদ মাকসুদ যদি সে লিখিতভাবে এইটা সবাইকে বলে দেয় যে মার্জিন লিখিতভাবে একটা পরিপত্র জারি করে বা করে নতুন যে স্থগিত, সেটা কি কতদিন পর্যন্ত স্থগিত হতে পারে, সেটা 2টা কন্ডিশন হতে পারে। এক নাম্বার, যে পুঁজিবাজারের সূচক যতক্ষণ পর্যন্ত 1 লক্ষ ইন্ডেক্স না হবে ততক্ষণ পর্যন্ত নীতিমালা স্থগিত থাকবে, অথবা এইটা 6 বছর 10 বছরের জন্য স্থগিত। তার যেটা খুশি, বিনিয়োগকারীদের পক্ষে যেটা হয় সেটাই কিন্তু পসিবল। এবং এই যে নতুন নীতিমালা, এটা কিন্তু পুঁজিবাজারকে ধ্বংস করে দিবে। আমাদের প্রতিদিনের ট্রেড হয়
445 কোটি টাকা বা 300 কোটি টাকা, 300 কোটি টাকা, তাহলে প্রতি 3 দিনে 1000 কোটি টাকা ট্রেড হয়, তাহলে এই 18,000 কোটি টাকা, এই 18,000 কোটি টাকা কিভাবে অ্যাডজাস্ট হবে? এই কতদিন লাগবে ফোর্স সেল হলে? বাজারের অবস্থা কি হবে? বাজারের অবস্থা তো ইন্ডেক্স তো 3000 তো দূরে থাক, আমার তো মনে হয় ইন্ডেক্স সূচক 1000ও নেমে আসতে পারে যদি এই 18 কোটি টাকা মার্জিন লোন অ্যাডজাস্টমেন্ট করে হাউসগুলো সমানে ফোর্স সেল করা হয়। আপনারা জানেন যে ইকুইটি কমতে শুরু করলে, যখনই এক শ্রেণী ফোর্স সেল শুরু করে, অন্য অ্যাকাউন্টগুলোতে ইকুইটি কমতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু ফোর্স সেল শুরু হয়। ভয়াবহ ফোর্স সেলের আওতায় পড়তে পারে পুঁজিবাজার। রাশেদ মাকসুদকে দ্রুত স্টেপ নিতে হবে। এই কেন সে কালক্ষেপণ করছে আমি বুঝতে পারছি না। এবং বিনিয়োগকারীদের কোনো বিনা বাক্যে তাদের যেটা করার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আন্দোলন নেমে যেতে হবে সামনে, এছাড়া কোনো রাস্তা নাই। পুঁজিবাজারকে বাঁচাতে গেলে মার্জিন নিয়ে নতুন নীতিমালাকে স্থগিত করতেই হবে পুঁজিবাজার রক্ষা করতে গিয়ে। এছাড়া আমি আপনাদেরকে ইস্টার্ন লুপ নিয়ে অনেক বলেছিলাম, এটা আপনারা জানেন ভালো ডিভিডেন্ড দিয়েছে, 50% স্টক, 80% ক্যাশ। আমি একটা কথা আপনাদের বলে রাখি, আমি যখন এটা নিয়ে কথা বলেছিলাম আমার চ্যানেলে, তখন কিন্তু প্রাইজিংটা এই 1400, 1500, 2300, 2400, 2500 টাকাও ছিল আপনারা জানেন, এবং যারা কিনেছিলেন সবাই ইনশাল্লাহ প্রফিট করেছেন। কিন্তু আমি সেই ফাইনাল আমি বলেছিলাম অক্টোবরে ভালো ডিভিডেন্ডের মাধ্যমে, আমার ভিডিওগুলো সার্চ করে দেখেন, ভালো ডিভিডেন্ডের মাধ্যমে কিন্তু এটার জার্নিটা এন্ড হবে এবং ফাইনাল ফিডিং টাইম কিন্তু সেই রবিবার, আগামী রবিবার নির্ধারণ করেছে ফিডিং টাইম 50% স্টক। যারা এই যে স্টকটাকে 1300 টাকা থেকে দীর্ঘদিন লালন করে এই 2500, 3000 পর্যন্ত রেখেছে, তাদের কোডের সমস্ত শেয়ার কিন্তু এই সপ্তাহে ফিডিং হবে। সুতরাং এটা থেকে সচেতন থাকবেন। আপনি এই 2400, 2500 এই বা সর্বোচ্চ 2700 এর ভিতরের আমার মনে হয় নিতে পারেন, কিন্তু তারা কিন্তু শুরুতে এটাকে জাম করে 30, 40, 50% বাড়ায় রাখবে এবং সেখানে যদি কোনোভাবে রিস্ক হয়, সেটা সর্বোচ্চ আগের যে রেজিস্ট্যান্স আছে 3700 সেই লেভেল পর্যন্ত যেতে পারে। এই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনার লোভ লালসাকে সতর্ক করবেন, কারণ এর আগে আমরা কিন্তু লিন্ডিভিডিকে দেখেছি বড় ধরনের ক্যাশ ডিভিডেন্ড দিয়ে 1700 টাকা উঠেছে লিন্ডিভিডি। আপনাদেরকে বলে রাখি যে লিন্ডিভিডি এই ব্যাপারে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন। লিন্ডিভিডিও কিন্তু ঠিক একই দিনে ফ্রি হিটে 1900-2000 টাকা উঠেছিল। সেই লিন্ডিভিডির অবস্থা কি দেখেন ক্যাশ ডিভিডেন্ড দিয়ে, যারা সেইটা নিয়ে সেই বড় ধরনের ক্যাশ ডিভিডেন্ডের জন্য লিন্ডিভিডি কিনেছিলেন তাদের অবস্থা কি দেখেন। সেই লিন্ডিভিডি কিন্তু 769 টাকা তাদের পোর্টফোলিওতে সমানে, তাদের কিন্তু সেটা নেই। এই জন্য ইস্টার্ন লুপ নিয়ে সতর্ক থাকবেন। আপনার একটা রেঞ্জ যদি সেটা বাই করার মতো হয়, কিন্তু একটা ফাইনাল ফিডিং কিন্তু হয়ে যাবে ইস্টার্ন লুপে। আমি আমার যে বিনিয়োগকারী বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে তাদেরকে অ্যালার্ট করছি, শুধু এটা হবে সেল, যাদের কোডে আছে শুধু সেল, নো বাই, কোনো ধরনের বাই হবে না। আপনার যদি এই বোনাসটা খেতে মন চায়, রেকর্ড ডেট যেদিন রেকর্ড ডেট দিবে তার আগের দিন আপনি বাই করতে পারেন। তখন একটা প্রাইস একটা মিনিমাম কন্ডিশনে চলে আসবে, সেই প্রাইস অনেক একটা বড় জাম্পিং করে কিন্তু আবার পতন হবে প্রাইস, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।